আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আলিমস একাডেমি ডিজিটাল ক্লাসরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি আব্দুল আলিম। আজকের টপিক আইসিটি বইয়ের চ্যাপ্টার 3 অর্থাৎ সংখ্যা পদ্ধতি রূপান্তর ও ডিজিটাল ডিভাইস। আজকে সংখ্যা পদ্ধতি রূপান্তর ও ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় অংশ, শুধুমাত্র ডিজিটাল ডিভাইস নিয়ে আমরা আলোচনা করব। এই ডিজিটাল ডিভাইস প্রত্যেকটি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে যারা পড়ে তার প্রত্যেকের জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স। তো আমি চেষ্টা করব শুরু থেকেই টপিক ওয়াইজ কিভাবে এটাকে খুব সহজে উপস্থাপন করা যায়, আমি সেই চেষ্টা করব। ডিজিটাল ডিভাইস পড়ার শুরুতেই যেই টপিকটা না জানলেই নয়, সেটা হচ্ছে বুলিয়ান এলজেব্রা। এলজেব্রা, বুলিয়ান এলজেব্রা। দেখো, এলজেব্রা মানে হচ্ছে বীজগণিত, তাই তো? বীজগণিত, বীজগণিত। বাট এটা কেমন বীজগণিত? এই বীজগণিত তো আমরা ক্লাস 6 থেকে শিখে এসেছি, ঠিক আছে? এই বীজগণিত আবার বুলিয়ান বীজগণিত বা বুলিয়ান এলজেব্রা কেন? একজন গণিতবিদ, বিখ্যাত গণিতবিদ, তিনি একটা বীজগণিত আবিষ্কার করেন। সেই বীজগণিতের তার নাম অনুসারে দেয়া হয় হচ্ছে বুলিয়ান বীজগণিত, বুলিয়ানের বীজগণিত বা বুলিয়ান এলজেব্রা। তো এই বিজ্ঞানী জর্জ বুল, তার নাম জর্জ বুল, তিনি গণিত এবং যুক্তি এই দুইয়ের সাথে সম্পর্ক স্থাপন করে একটা বীজগণিত আবিষ্কার করেন, যেটাকে আমরা বলি বুলিয়ান এলজেব্রা। মনে রাখতে হবে। দেখো, এটা বুলিয়ান এলজেব্রার সম্পর্ক কি? গণিত প্লাস হচ্ছে যুক্তি, গণিত এবং যুক্তি। তাহলে আমরা বলতে পারি যে বীজগণিতে গণিত থাকবে এবং তার সাথে যুক্তি থাকবে, এই দুইয়ের সাথে সম্পর্ক স্থাপন করে যে এলজেব্রা বা বীজগণিত, তাকে আমরা বলবো বুলিয়ান এলজেব্রা। বুঝতে পেরেছো? আরেকবার বলি, গণিত এবং যুক্তি সমন্বয়ে যে বীজগণিত গঠিত হয় বা যে বীজগণিত, তাকে আমরা বলবো হচ্ছে বুলিয়ানের বীজগণিত বা বুলিয়ান এলজেব্রা। ঠিক আছে? এখানে সংজ্ঞাটা দেওয়া আছে। জর্জ বুল সর্বপ্রথম গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন এবং গণিত ও যুক্তির উপর ভিত্তি করে এক ধরনের বীজগণিত তৈরি করেন, যাকে বুলিয়ান বীজগণিত বলা হয়। নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরের টপিক দেখো, বুলিয়ান ধ্রুবক এবং হচ্ছে চলক। আমরা বীজগণিতে আমরা হচ্ছে ধ্রুবক এবং চলক এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে জানি। খেয়াল করে দেখো, ছোটবেলায় যখন আমরা বীজগণিত করতাম, যে এক্স, ওয়াই এবং জেড, এদেরকে বলতাম হচ্ছে চলক, রাইট? এক্স, ওয়াই, জেড কে চলক বলা হয়। কেন চলক বলা হয়? কারণ এক্স, ওয়াই, জেড এটা হচ্ছে তোমার ইচ্ছাধীন, তুমি যে কোনো মান নিয়ে এটাকে কাজ করতে পারো। অর্থাৎ এক্স এর মান 100 হইতে পারে, 2ও হতে পারে, 2.5ও হতে পারে, 8ও হতে পারে। যা ইচ্ছা তাই, তুমি যা ধরবা এক্স এর মান তাই হতে পারে। ঠিক একইভাবে ওয়াই এর মান এবং জেড এর মান। অর্থাৎ চলকের মান যে কোনো হতে পারে এবং চলক হচ্ছে পরিবর্তনশীল। তো আমাদের আর খেয়াল করো, আর এই বুলিয়ান এলজেব্রায় এখানেও কিন্তু চলক আছে। খেয়াল করো, যে কোনো লেটার বড় হাতের অক্ষরে লিখলেই তুমি হচ্ছে এটাকে বুলিয়ান চলক ধরতে পারবা, বাট কিছু শর্ত আছে। যেমন ধরো এ, বি, সি, ডি, ই, ডট ডট ডট, এক্স, ওয়াই এবং জেড, এগুলোকে তুমি বুলিয়ান চলক বলতে পারো। ওই বীজগণিতের চলক হিসাবে এটাও কাজ করতে পারে। কিন্তু শর্ত হচ্ছে, আমাদের নর্মাল যে বীজগণিত, চলকের মান যে কোনো হতে পারে, কিন্তু বুলিয়ান চলক হতে গেলে তার শর্ত পূরণ করতে হবে। শর্ত হচ্ছে বুলিয়ান চলকের মান 1 অর 0। এই 1 অথবা 0 হতে হবে বা হবে, বাইরের আর কোনো মান হতে পারবে না। যদি কোনো চলক এই শর্তটা পূরণ করে, তাহলে তাকে আমরা বলবো যে বিজ্ঞানী গণিতবিদ যে জর্জ বুল যে বীজগণিত আবিষ্কার করেছিলেন, সেই বীজগণিতের চলক হিসাবে তাকে আমরা স্থান দিতে পারবো। অর্থাৎ ইংরেজি বর্ণমালার যে কোনো বর্ণ বড় হাতের অক্ষরে লিখলে তাকে আমরা বুলিয়ান চলক বলবো, যদি 1 অথবা 0 এই মানটা হয়। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বুলিয়ান। এবার আরেকটা এখানে কথা আছে, বুলিয়ান ধ্রুবকটা কি? বুলিয়ান ধ্রুবক হচ্ছে 0 এবং হচ্ছে 1। তুমি দুইটা অঙ্কই শুধুমাত্র এই ডিজিটাল ডিভাইসে দেখতে পারবে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এগুলো অলওয়েজ থাকবে, এগুলো হচ্ছে সত্য। 0 কে বলা হয় কোনো যুক্তি বা লজিক যদি মিথ্যে হয়, তখন আমরা 0 বলি, আর যদি সেটা সত্যি হয়
তাহলে হচ্ছে আমরা 1 বলি। তাহলে 1 এবং 0 এটা হচ্ছে কনস্ট্যান্ট আমাদের বুলিয়ান অ্যালজেব্রায়। তাহলে বুলিয়ান চলক কি? বুলিয়ান চলক হচ্ছে ইংরেজি বর্ণমালার যে কোনো অক্ষর বড় হাতে লিখলে সেটাকে আমরা বুলিয়ান চলক বলতে পারবো, যদি কেবল সেগুলো 1 এবং 0 এই মানগুলো দ্বারা সীমাবদ্ধ হয়। আর বুলিয়ান ধ্রুবকটা কি স্যার? বুলিয়ান ধ্রুবক হচ্ছে 0 এবং 1 কে বুলিয়ান ধ্রুবক বলে, এক কথায় শেষ। বুলিয়ান ধ্রুবক হচ্ছে 0 এবং 1 কে বুলিয়ান ধ্রুবক বলে, এগুলোর কোনো চেঞ্জ নাই। 0 হচ্ছে সত্য, সরি 0 হচ্ছে কোনো লজিক মিথ্যে, আর 1 হচ্ছে সত্য, এটা কখনো কোনো চেঞ্জ হবে না। আর এই জন্য আমরা এটাকে বুলিয়ান অ্যালজেব্রায় ধ্রুবক বলি। খেয়াল করো, বুলিয়ান চলক আমি কিছুক্ষণ আগে ব্যাখ্যা দিলাম। বুলিয়ান অ্যালজেব্রায় যে চলকের মান 1 অথবা 0 হয় তাকে বুলিয়ান চলক বলে। বুলিয়ান অ্যালজেব্রায় যে চলকের মান 1 অথবা 0 হয় তাকে বুলিয়ান চলক বলে। ওকে, তাহলে আমরা কি কি শিখলাম খেয়াল করো। আমরা শিখলাম বুলিয়ান অ্যালজেব্রা। একজন গণিতবিদ জর্জ বুল তার নাম অনুসারে এই বীজগণিতকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। এই বুলিয়ান অ্যালজেব্রায় কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। চলক আছে, তারপর হচ্ছে ধ্রুবক আছে। চলক হতে গেলে অবশ্যই কি হতে হবে? 0 অথবা 1 এই মান হতে হবে। আর ধ্রুবক এখানে হচ্ছে 0 এবং 1। 0 কে বলা হয় সকল লজিকের মিথ্যে যদি প্রমাণ হয় তখন 0, আর যদি লজিকটা সত্যি হয় তখন আমরা বলি 1। সবগুলো ক্লিয়ার হবে আস্তে আস্তে। আচ্ছা, এরপরে এখানে এই যে টার্মটা লজিক গেট, মানে ডিজিটাল ডিভাইসের এই লজিক গেট কথাটা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে যাব। মানে পুরো পুরো ডিজিটাল ডিভাইসটা হচ্ছে মূলত এই লজিক গেটের মানে এক প্রকার কি বলবো প্রভাব। লজিক গেট হচ্ছে এই ডিজিটাল ডিভাইস বলতে আমরা লজিক গেটকেই বুঝে থাকি। লজিক গেট কেমন? তোমরা দেখে থাকবে গেট বা দরজা, এটা এটা দ্বারা কি করা হয়? দরজা দ্বারা, ধরো একটা ক্লাসরুমে যদি দরজা থাকে, এদিক দিয়ে কে কে প্রবেশ করে? আমরা শিক্ষার্থীরা প্রবেশ করি। কোনো কিছুর একটা সীমাবদ্ধতাকে নির্দেশ করা হয়, অর্থাৎ এই দরজা দিয়ে কে প্রবেশ করবে বা কে করবে না এটা ডিপেন্ড করে। তো ডিজিটাল ডিভাইসের কিছু গেট আছে বা দরজা আছে, সেই দরজা বা গেট দিয়ে শুধুমাত্র 1 অথবা 0 এরা প্রবেশ করতে পারে। 1 প্রবেশ করতে পারবে অথবা 0 প্রবেশ করতে পারবে। 1 কে বলা হবে তোমার হচ্ছে হাই ভোল্টেজ বা কারেন্ট আছে সামথিং এরকম, আর এটাকে বলা হবে লো ভোল্টেজ বা কারেন্ট নেই এরকম, ঠিক আছে? তাহলে এই দরজা দিয়ে কে প্রবেশ করতে পারে? ডিজিটাল ডিভাইসের লজিক গেট এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে 1 এবং 0। 1 কে বলা হবে হাই ভোল্টেজ এবং 0 কে বলা হবে লো ভোল্টেজ, অর্থাৎ কারেন্ট আছে কারেন্ট নেই সামথিং এরকম। ওকে, তো আমরা বইয়ের ভাষায় এই লজিক গেটটা কি সেটা একটু দেখে আসি। লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক বর্তনী যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং শুধু একটি আউটপুট প্রদান করে। খেয়াল করে, তাহলে লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক বর্তনী। লজিক গেট হচ্ছে একটা ইলেকট্রনিক বর্তনী বা সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে। খেয়াল করো, ইনপুট গ্রহণ করবে, এক বা একাধিক ইনপুট গ্রহণ করবে। অনেকগুলো এক এর অধিক ইনপুট গ্রহণ করতে পারে, কিন্তু ফলাফল দিবে হচ্ছে শুধুমাত্র একটি। তাহলে এই যে ক্যারেক্টার কোনো কিছু একটা, এটাকে আমরা বলবো হচ্ছে লজিক গেট। লজিক গেট বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক কাজগুলো বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়। বুলিয়ান অ্যালজেব্রায় যতগুলো কাজ আছে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য এই গেট বা দরজা বা লজিক গেট ব্যবহার করা হয়। লজিক গেট যুক্তি ভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে। লজিক গেট যুক্তি ভিত্তিক, অর্থাৎ যুক্তির মাধ্যমে এর ফলাফলটা নিয়ন্ত্রণ হবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের আরেকবার বলি লজিক গেটটা কি। লজিক গেট হচ্ছে লজিক গেট হচ্ছে একটা বর্তনী বা সার্কিট, ইলেকট্রনিক বর্তনী বা সার্কিট। এদিক দিয়ে প্রবেশ করতে পারে কে? শুধুমাত্র 0 অথবা 1। 0 কে ধরা হয় লো ভোল্টেজ আর 1 কে ধরা হয় হাই ভোল্টেজ। অর্থাৎ 0 থাকলে মনে করবো আমরা এখানে কোনো কারেন্ট নেই, আর 1 থাকলে মনে করবো এখানে কারেন্ট আছে। ঠিক আছে, তারপরে খেয়াল করো, বুলিয়ান অ্যালজেব্রায় যতগুলো কাজ আছে, যতগুলো লজিক আছে, সবগুলো নিয়ন্ত্রিত হবে এই লজিক গেট দিয়ে। লজিক গেট দিয়ে বুলিয়ান অ্যালজেব্রায় যতগুলো কাজ কর্মকাণ্ড আছে সবগুলো নিয়ন্ত্রণ হবে।
আরেকবার বলে রাখি, লজিক গেটে প্রবেশ করবে শুধুমাত্র 1 অথবা 0, 1 0 1 0। লজিক গেটে প্রবেশ করবে কে? 1ও প্রবেশ করতে পারবে, 0 প্রবেশ করতে পারবে, ঠিক আছে। আর 1 এবং 0 প্রবেশ করে তার একটা ফলাফল দিবে, সেটাও হবে 1 অথবা 0। বুঝতে পেরেছো? ওকে, এই পর্যন্তই লজিক গেট। খেয়াল করো, সত্যক সারণী নামে একটা এখানে সংজ্ঞা আছে। সত্যক সারণীটা কি এটা একটু পরে আলোচনা করব, যখন আমরা মূল টপিকে চলে যাব সত্যক সারণী তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর খেয়াল করি লজিক গেট। এই যে লজিক গেট বললাম, দরজা যেটা শুধুমাত্র 0 1 প্রবেশ করতে পারে, এটা আসলে কোনো প্রকারভেদ আছে কিনা? লজিক গেটের প্রকার হচ্ছে তোমার তিনটা প্রকার: মৌলিক লজিক গেট, সার্বজনীন লজিক গেট, আরেকটা হচ্ছে বিশেষ লজিক গেট। তাহলে লজিক গেট অর্থাৎ যে আমরা ইলেকট্রনিক সার্কিট বলতেছি, যেটা শুধু প্রবেশ করবে 0 এবং 1, যেটার মধ্য দিয়ে, সেটা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে মৌলিক, একদম বেসিক লজিক গেট বলে এটাকে। এরপর হচ্ছে সার্বজনীন লজিক গেট, সার্বজনীন লজিক গেট বা ইউনিভার্সাল লজিক গেট। আরেকটা হচ্ছে স্পেশাল লজিক গেট বা বিশেষ লজিক গেট। তাহলে লজিক গেট কত প্রকারের হয়? তিন প্রকারের। মূলত হচ্ছে তিন প্রকারের হয়। একটা হচ্ছে বেসিক লজিক গেট, ইউনিভার্সাল লজিক গেট এন্ড স্পেশাল লজিক গেট। ঠিক আছে, তো আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটার আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর সুযোগ হয়েছে আমাদের মৌলিক লজিক গেট বা বেসিক লজিক গেট। এখন পূর্ণাঙ্গ আলোচনা শুরু করব আমরা। খেয়াল করো, এই স্লাইডে খেয়াল করো যে লজিক গেট তিন প্রকারের হয়। একটা হচ্ছে মৌলিক লজিক গেট, সার্বজনীন লজিক গেট, আর একটা হচ্ছে বিশেষ লজিক গেট। কিন্তু এই মৌলিক লজিক গেটকে আবার কয় ভাগে ভাগ করা হয়? দেখো, তিন ভাগে। একটা হচ্ছে এটাকে বলে অর গেট। কি বলে? অর গেট। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এটার নাম অ্যান্ড গেট, আরেকটা হলো নট গেট। বুঝতে পারছো? তাহলে মৌলিক লজিক গেট কয় ভাগে বিভক্ত? তিন ভাগে। একটা হচ্ছে অর গেট, অ্যান্ড গেট, তারপর হচ্ছে নট গেট। মৌলিক লজিক গেটকে আবার তিন ভাগে ভাগ করা হয়: অর গেট, নট গেট এবং অ্যান্ড গেট। তারপর সার্বজনীন যে লজিক গেট, সার্বজনীন লজিক গেটটা খেয়াল করো। সার্বজনীন লজিক গেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নর গেট। এখানে খেয়াল করো, অর ছিল, আর এখানে কি আছে? নর। আরেকটা আছে ন্যান্ড, NAND, ন্যান্ড গেট। ঠিক আছে, ওয়াই পাওয়ার কিছু নাই, অনেক সহজ পড়াগুলো। আচ্ছা, তাহলে সার্বজনীন লজিক গেট কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নর গেট, আর একটা হচ্ছে ন্যান্ড গেট। সার্বজনীন লজিক গেট কয় প্রকার স্যার? দুই প্রকার। একটা হচ্ছে নর গেট, আর একটা হচ্ছে ন্যান্ড গেট। আর বিশেষ লজিক গেট কয়েক প্রকারের আছে। আমরা আমাদের আলোচনার জন্য এখানে এক্সঅর, আরেকটা হচ্ছে এক্সনর, এগুলো নিয়ে আলোচনা করব। এক্সঅর আরেকটা হচ্ছে এক্সনর। এই হচ্ছে টোটাল লজিক গেটের একটু সামারি। তুমি যদি এইগুলোকে কমপ্লিট করতে পারো, ডিজিটাল ডিভাইস অর্থাৎ সংখ্যা পদ্ধতি রূপান্তর ডিজিটাল ডিভাইসের যে দ্বিতীয় অংশ, যেটাকে আমরা 3.2 বলি, এটা তোমার কাছে কিছুই মনে হবে না, একদম সহজ। যদি তুমি এই পাঁচটা, এখানে আছে তিনটা, দুইটা পাঁচটা, দুইটা সাতটা, এই সাতটা লজিক গেটের A to Z তুমি জানতে পারো। আমি চেষ্টা করব এই সাতটা লজিকের ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেওয়ার, যাতে করে তোমাদের বোঝার সুবিধা হয় এবং খুব সহজেই এটাকে আয়ত্ত করতে পারো। খেয়াল করো, তাহলে মৌলিক লজিক গেট কয় প্রকার? এখান থেকে কোশ্চেন আসবে। মৌলিক লজিক গেট কয় প্রকার? মৌলিক লজিক গেট হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে অর গেট, অ্যান্ড গেট, নট গেট। মৌলিক লজিক গেট কয় প্রকার? অর গেট, অ্যান্ড গেট, নট গেট। তারপর হচ্ছে সার্বজনীন লজিক গেট বা ইউনিভার্সাল লজিক গেট কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নর, আর একটা হচ্ছে ন্যান্ড। নর, ন্যান্ড। আর বিশেষ বা স্পেশাল লজিক গেট দুইটা: এক্সঅর, এক্সনর, এক্স অর এক্স নর। ওকে, এটাই ছিল। পরেরটাতে যাই। খেয়াল করো, যেটা আমি দেখালাম যে মৌলিক লজিক গেট, আসলে এটাকে মৌলিক লজিক গেট বলে কেন, কি কারণে? খেয়াল করো তো, যেসব গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাদের মৌলিক লজিক গেট বলে। তাহলে যে সকল গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়াই তৈরি করা যায় তাকে বলা হবে মৌলিক লজিক গেট। মূলত দেখো, এই যে সার্বজনীন গেট বা বিশেষ লজিক গেট, মূলত এই গেটগুলো এই মৌলিক লজিক গেট দ্বারা তৈরি। এই জন্য এটাকে আমরা বেসিক বা মৌলিক বলি। বুঝতে পারছো? খেয়াল করো, মৌলিক লজিক গেট কি? যে সকল গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়াই তৈরি করা যায়, মানে ভাওয়েলের মতো এক প্রকার।
যে সকল গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাদেরকে মৌলিক লজিক গেট বলা হয়। আর মৌলিক লজিক গেট হচ্ছে তিন প্রকার: অর গেট, এন্ড গেট এবং হচ্ছে নট গেট। তাহলে প্রত্যেকটা আমরা এখন অর গেট আলোচনা করব, এ টু জেড অর গেটের যত কিছু আছে। এরপরে আলোচনা হবে এন্ড গেট, তারপর হচ্ছে নর গেট। ধারাবাহিকভাবে এভাবে সার্বজনীন গেট এবং স্পেশাল গেট আমরা 7টা গেট এ টু জেড এর বংশ পরিচয় সম্পর্কে আমরা জেনে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে চলে যাইতে হবে অর গেট। ঠিক আছে, আমাদের আলোচনা শুরু বেসিক লজিক গেট বা মৌলিক লজিক গেটের প্রথম যে গেট অর গেট, এটা নিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। আমার সাথে অবশ্যই লিখলে ভালো হয়। অর গেট, অর গেটটা কি? আচ্ছা, অর গেটের প্রথমে আমরা এটার চিত্র বা ডায়াগ্রামটা দেখি। অর গেটটা কেমন দেখতে, এই দরজা বা গেটটা দেখতে কেমন সেটা আমরা দেখি। এটাকে আমরা বলতে পারবো প্রতীক, প্রতীক বা ডায়াগ্রাম। ঠিক আছে, প্রতীক বা ডায়াগ্রাম দেখতে কেমন? দেখতে এমন, দেখো খেয়াল করো, দেখতে এমন। এখানে কি আছে? তিনটা তারের ন্যায় কিছু দেখা যাচ্ছে, তাই তো? বাম পাশে এটাকে আমরা বলবো হচ্ছে ইনপুট লাইন, ইনপুট লাইন। আর ডান পাশে এটাকে বলা হবে আউটপুট লাইন। আমরা সংজ্ঞায় পড়েছিলাম, মনে আছে? একাধিক ইনপুট থাকবে কিন্তু ফলাফল বা আউটপুট থাকবে একটা, এটাকে বলা হবে আউটপুট লাইন। আমি আর দ্বারা প্রকাশ করছি। আচ্ছা, ইনপুট গুলো এখানে প্রকাশ করছি কি দেখো, এ বি সি। এখানে দুইটা ইনপুটও থাকতে পারতো, একটাও থাকতে পারে, একাধিক থাকতে পারে, অসংখ্য থাকতে পারে। বুঝতে পারছো? বাম পাশের গুলোকে বলা হবে ইনপুট লাইন আর ডান পাশেরটাকে বলা হবে আউটপুট লাইন। এটা হলো অর গেটের প্রতীক। তুমি যদি কোথাও দেখো এরকম চিত্র, তাহলে বুঝে যেতে হবে এটা হচ্ছে একটা অর গেট। অর্থাৎ যে মৌলিক গেট গুলো আছে তার প্রথম গেটটা হচ্ছে অর গেট। অর গেট ইনপুট একাধিক বাট আউটপুট হচ্ছে একটা। বুঝতে পেরেছো? আচ্ছা, 2 নম্বর, এটা কিভাবে ফলাফল দিবে? তোমরা জানো যে এই যে ইনপুট লাইনগুলো দিয়ে এখানে কে প্রবেশ করবে? ধরো 1, এখানে 0 হতে পারে, এখানে 1 হতে পারে, এগুলো প্রবেশ করে। 1 0 1, এখানে হতে পারে 0 1 0, এগুলো এদের মধ্যে প্রবেশ করে এখানে একটা ফলাফল প্রদর্শন করবে। যেমন এখানে 1 0 1 এর ফলাফল পাবো আমরা হচ্ছে 1। কেন পাইলাম এখন তো আমরা জানি না কিভাবে আসলো। তারপর আমি যদি এখানে দেই, এখানে দিলাম 0, এখানে 0, এখানে 1, এটার ফলাফল পাবো কত? 1। কিভাবে আসলো জানি না, একটু পরে শিখবো। এবার দিলাম, এটা 1 দিলাম, এটা দিলাম, এটা 1 দিলাম, তারপর কি আসছে? 1 আসছে। কিভাবে সম্ভব? অবশ্যই এটার কিছু মেকানিজম আছে, এটা কিছু লজিক আছে বা যুক্তি আছে, সেগুলো দিয়ে একটা ফলাফল আসতেছে। এরপরে কি করলাম? এটাও 0 দিলাম, এটাও 0 দিলাম, এটাও 0 দিলাম, এবার ফলাফল কি আসবে? 0 আসবে। ঠিক আছে, এবার তোমরা কিছুটা আন্দাজ করতে পারছো যে কখন ইনপুট গুলো কিভাবে দিলে ফলাফল কি হয়। ফলাফল কিন্তু তোমার দুইটাই, একটা হচ্ছে 0 অথবা 1, একসাথে কখনো দুটা হবে না। তো আমরা এবার দেখব যে কখন কোন লাইন দিয়ে কি প্রবেশ করালে তোমার আউটপুটটা আসবে। খেয়াল করো, অর গেটের যে কোনো ইনপুটে, যে কোনো ইনপুটে 1 হলেই, একটা যদি খালি 1 হয়, যে কোনো ইনপুট যদি এখানে 100টা ইনপুট থাকে, তোমার একটাতে 1 বাকিগুলো 0, তাহলে কি হবে? ফলাফল 1 আসবে। অর গেটের যে কোনো ইনপুটে 1 হলে আউটপুট 1 হয়। বুঝতে পারছো? তাহলে দেখো তো, অর গেটের যে কোনো ইনপুটে 1 হলে আউটপুটে কি হবে? 1 হবে। আচ্ছা, কেবল সকল ইনপুটে ইনপুট এ 0 হলে আউটপুটে
জিরো হয়। ব্যাপারটা বুঝছো? মানে অর গেট এমন একটা গেট যে এখানে ধরো 100টা ইনপুট আছে, শুধু একটা লাইনে যদি 1 থাকে এখানে 1 চলে যাবে। বুঝতে পারছো? একটাতে। এখন যদি ধরো এখানে 50টা লাইন আছে, 50টাতে 1 আছে, তাহলে 1ই যাবে। কেবল জিরো কখন পাবো অর গেটে? সকল ইনপুটে যদি জিরো হয় তখনই আমরা আউটপুটে জিরো পাবো, আদারওয়াইজ অর গেটে জিরো পাওয়ার কোনো চান্স নাই। অর গেটে অর গেটে জিরো পাওয়ার শর্ত হচ্ছে তার সকল ইনপুটে জিরো হতে হবে। কথা বুঝছো? অর গেটে অর গেটে আউটপুটে জিরো পাওয়ার শর্ত হলো সকল ইনপুটে যদি জিরো হয় আউটপুটে জিরো হবে, আদারওয়াইজ কোনো জিরো পাওয়ার চান্স নাই। অর্থাৎ এটা হচ্ছে ওয়ান ফ্রেন্ডলি। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, এটা আমরা শিখে ফেললাম। তাহলে অর গেটের যে কোনো ইনপুটে 1 হলে আউটপুটে 1 হয়, কেবল সকল ইনপুটে 0 হলে আউটপুটে 0 হয়। এখন কথা হচ্ছে এটা আমরা কত ভাবে সাজাতে পারি। যেমন এখানে 0 দিলাম, এখানে 0 দিলাম, এখানে 0 দিলাম, একবার এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম, এখানে 0 দিলাম। তাহলে কত ভাবে সাজালে আমরা ফলাফলগুলো পেতে পারি। এই যে আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে সত্যক সারণী, এটা একটু পরে শিখবো। এটাই হচ্ছে সত্যক সারণী, যে ইনপুটের ফলাফলগুলো কিভাবে দিলে আউটপুটের ফলাফল কিভাবে হবে, এটাকে আমরা একটা সারণী বা চার্টের মাধ্যমে সাজাবো, যেটাকে আমরা বলি হচ্ছে সত্যক সারণী। ইনপুটগুলোকে কিভাবে ধারাবাহিকভাবে সাজাবো, ইনপুটগুলোকে কিভাবে ধারাবাহিকভাবে সাজালে আউটপুটটা কিভাবে হবে, সেটাকে যদি আমরা একটা সারণীর মাধ্যমে সাজাই, তাহলে যে সারণী তৈরি হয় সেটাকে বলা হবে সত্যক সারণী। ইংলিশে বলে থাকে এটাকে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল। ওকে, তাহলে দেখো আমরা এবার সত্যক সারণী ট্রাই করব। সত্যক সারণী, সত্যক সারণী, এটাকে ইংলিশে বলা হয় ট্রুথ টেবিল। ওকে, আচ্ছা, এখন দেখো, খেয়াল করো তো, এই যে অর গেট, এখানে আমি ইনপুট কয়টা নিয়েছি? 2টা নাকি 3টা? 3টা। এখানে ইনপুট নিয়েছি হচ্ছে 3টা। তুমি চাইলে 2টাও নিতে পারো, 4টাও নিতে পারো। তো আমি এখানে যে চিত্রে আমি 3টা নিয়েছি, আমি 3টা নিয়ে সত্য সারণীটা করে দেখাচ্ছি। সত্য সারণী কিভাবে হবে? এভাবে একটা দিতে হবে আগে। প্রথমে এখানে লিখবা ইনপুট, আর এই পাশে হবে আউটপুট। ওকে, ইনপুট কয়টা? আমি এখানে চিত্রটাকে আরেকবার লিখি বোঝার সুবিধার জন্য। এ বি সি, আর এটা হচ্ছে আর। খেয়াল করো, ইনপুট হচ্ছে কিন্তু আমার 3টা, তাই তো? এ বি সি। আচ্ছা, তাহলে এ বি সি, এখানে এ ঘরের জন্য দিলাম, বি এবং সি। আউটপুট কি বলতো? আউটপুট আউটপুট তো এখনো জানি না, আউটপুট তো একটাই, আর। ওকে, আচ্ছা, এখন এই যে সারি কয়টা হবে, কলামগুলো কিন্তু আমরা রেডি করে ফেললাম, এ বি সি। আর আউটপুটের জন্য যেহেতু একটাই আউটপুট, আমরা আর দিলাম। এখন এবার সারি কয়টা হবে খেয়াল করে দেখো। এখানে ডিপেন্ড করে যে ইনপুট কয়টা, সেভাবে তুমি হচ্ছে সারিগুলো সাজাবা। যদি ইনপুট হইতো 2টা, তাহলে আমরা সারি বানাতাম 4টা। ইনপুট আছে 3টা, সারি বানাবো হচ্ছে 8টা। কিভাবে 8টা? এই দেখো, 1 2 8টা। ঠিক আছে? আচ্ছা দেখো, এটা একটা কিন্তু শর্ত মেনে চলে। কি পাওয়ার? 2 পাওয়ার n সংখ্যক ভাবে সাজাতে পারি, এটা একটা সূত্র। ঠিক আছে, এখানে এটা হলো ইনপুট। যদি ইনপুট লাইন n হয়, তাহলে আমরা সাজাতে পারি কত ভাবে? 2 পাওয়ার n সংখ্যক ভাবে সাজাতে পারি। এখন এখানে ইনপুট হচ্ছে 3টা, তাহলে আমি কত ভাবে সাজাতে পারি বলতো? তাহলে দেখো, 2 এর উপরে কিউব মানে কি? 8 ভাবে সাজাতে পারি। যদি ইনপুট আমার হইতো 2টা, তাহলে আমি 4 ভাবে সাজাতে পারতাম। এটা একটা রুলস মেনে চলে। অর্থাৎ 2 পাওয়ার n সংখ্যক ভাবে সাজানো যায়, যেখানে n হচ্ছে ইনপুট লাইন। এখানে ইনপুট লাইন 3টা, সুতরাং সাজাতে পারি কত ভাবে? 8 ভাবে। এই জন্য আমি 8টা সারি নিয়েছি, 8 ভাবে সাজাতে পারি। আচ্ছা, সাজানোর কতগুলো ওয়ে আছে। যেমন আমি ওখানে লিখছিলাম, দেখো, এখানে 0 দিলাম, এখানে 0 দিলাম, এখানে 0 দিলাম, ফলাফল আসলো হচ্ছে 0।
আবার এখানে 1 দিলাম, এখানে 0 দিলাম, 1 দিলাম, ফলাফল আসলো কত 1। মানে এটা সিকোয়েন্স অনুসারে আমি এবার সাজাবো, একটা একটা পদ্ধতিগতভাবে আমি সাজাবো। খেয়াল করো, যদি 3টা ইনপুট হয় তাহলে তুমি সর্বোচ্চ 8 ভাবে সাজাতে পারো, এর বাইরে কখনো পারবা না, সর্বোচ্চ 8 ভাবে। খেয়াল করো, আমরা তাহলে একটু গুছিয়ে লিখি। প্রথমে তুমি এই ইনপুটে কি দিবা, দেখো 4টা 0 দিবা, 4টা 1। বি তে দিবা 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। সি তে দিবা একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তুমি এখন এটাকে সাজিয়ে দেখবা, এর বাহিরে তুমি কোনোভাবে সাজাতে পারবে না। এর বাহিরে এ বি এবং সি এই 3টা যে ইনপুট আমি যেভাবে সাজিয়েছি এখানে, এর বাহিরে কোনোভাবে সাজানো সম্ভব না, কখনই সম্ভব না। ওকে, তাহলে এটা হচ্ছে একটা নিয়ম যে প্রথম যে ইনপুটটা তুমি 4টা 0 দিবা, 4টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। এর পরের ইনপুটে একটা 0 একটা 1 এভাবে সাজাতে হয় যদি 3টা ইনপুট থাকে। 2টা ইনপুটের বেলায় কি হবে আমি এটা শিখিয়ে দেব। আচ্ছা, এখন আমরা ফলাফল বের করব বা আউটপুট কি হবে সেটা বের করব। খেয়াল করো, এখানে আছে 0 0 0। আমরা বলেছি অর গেটে কেবলমাত্র 0 পাওয়ার শর্ত হচ্ছে সকল ইনপুটে যদি 0 হয় তাহলে আউটপুটে কি হবে 0 হবে। তার মানে এখানে 0 দিলাম, এখানে 0 দিলাম, বুঝতে পারছো? তাহলে 0 0 0, এখানে হলো 0। আবার কি ছিল, অর গেটের যে কোনো ইনপুটে 1 হলে আউটপুটে 1 হয়। এবার দেখব যে কোনো একটাতে যদি খালি 1 পাই, এই যেমন এতে 0 বিতে 0 সিতে 1, তার মানে কি 1। আবার এতে 0 বিতে 1 সিতে 0, তার মানে কি পাবো 1। একটা 1 পাইলে হয়েছে, এটা 1 হবে, এটা 1, এটা 1, এটা 1, এটা 1। বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, অর গেট কেবলমাত্র 0 পাবো যদি সকল ইনপুট গুলোতে 0 হয়, আউটপুটে 0 পাবো। আদারওয়াইজ যে কোনো একটাতে 1 হলে আউটপুটে 1 পাবো। এই ছিল আমাদের সত্য সারণী বা ট্রুথ টেবিল। এটাই ছিল সত্য সারণী বা ট্রুথ টেবিল। বুঝা গেছে? তাহলে আমরা কি কি বললাম খেয়াল করো। প্রথমে আমরা হচ্ছে প্রতীক বা ডায়াগ্রাম করছি এরকম দেখতে আমাদের অর গেটটা কিভাবে কাজ করবে সেটা আমরা এখানে দেখেছি। তারপর সত্য সারণী বা ট্রুথ টেবিলটা আমরা দেখলাম। এরপর আমরা কিছু নোট লিখি। খেয়াল করো, নোট। 1 নম্বর নোট হচ্ছে সকল ইনপুটে 0 হলে আউটপুট 0, এটা আমরা জানি। 2 নম্বর নোট হচ্ছে, খেয়াল করে দেখো, এটা কিন্তু যোগের মতো কাজ করে। অর্থাৎ ডিজিটাল ডিভাইস, ইলেকট্রনিক্স যখন ডিভাইসগুলোতে লজিক্যালি যোগ করার প্রয়োজন পড়ে তখন আমরা কি করি, এই অর গেট ব্যবহার করি। খেয়াল করে দেখো, 0 0 0 যোগ করলে হয় 0, 0 0 1 যোগ করে হয় 1, 0 1 0 যোগ করে হয় 1। তারপর হচ্ছে 1 1 যোগ করে 1 হয়, এটা আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর যখন করেছি সেখানে আছে, সাম 1 হয় ক্যারি 0 হয়। আচ্ছা, এইভাবে তুমি খেয়াল করে দেখবা যে যোগের মতো করে কাজ করে অর গেট, লজিক্যালি যোগ করে অর গেট। তাহলে আমরা বলবো অর গেট যোগের ন্যায় কাজ করে। এখন খেয়াল করো তো, এখানে যেমন আমরা 0 এবং 1 এখানে হচ্ছে ধ্রুবক দিয়ে দেখেছি, ঠিক আছে? যদি এটা চলক দিয়ে দেখাতাম তখন আমাদের সম্ভাব্য আউটপুট কি হইতো, চলক দিয়ে। ধরো এ ইনপুটে আছে পি, বি ইনপুটে আছে কিউ, সি ইনপুটে আছে আর, তাহলে ফলাফল কি হবে? যেমন এখানে আমরা খুব সহজে বলতে পারতাম যে কোনো একটাতে 1 হলে 1 বসাই দিব, আর যদি 3টাতে 0 হয় 0 বসাবো। কিন্তু এখন কি করব, এখানে আছে পি কিউ এবং আর। এই যে বললাম লজিক্যালি সেটা যোগের মতো কাজ করে, তখন তোমার ফাইনালি আউটপুট হবে পি প্লাস কিউ প্লাস আর। মূলত এখানে প্লাস উচ্চারণ না করে আমরা যদি উচ্চারণ করি পি অর কিউ অর আর, অর্থাৎ যোগ চিহ্নটাকে অর হিসেবে আমরা উচ্চারণ করতে পারি। খেয়াল করছো? তাহলে অর গেট যোগের ন্যায় কাজ করে। বুঝা গেছে? অর গেট যোগের ন্যায় কাজ করে, এই বিষয়গুলো আমাদের ঠিক রাখতে হবে। তারপরে আরেকটা দেখি, নোট নাম্বার 3, যদি ইনপুট
লাইন n হয় তবে 2 পাওয়ার n সংখ্যকভাবে সারণী সাজাতে পারি। ঠিক আছে, তাহলে ইনপুট লাইন যদি n হয়, যেমন দেখো এখানে ইনপুট লাইন ছিল 3টা, আমরা সাজাইছি কত ভাবে? 8 ভাবে। এই কথাটাই এখানে বলা আছে, যদি ইনপুট লাইন n হয় তবে 2 পাওয়ার n সংখ্যক ভাবে সারণীটা সাজাতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমি চেষ্টা করেছি খুব সহজভাবে উপস্থাপন করার জন্য, ধারাবাহিকভাবে পড়ানোর জন্য। তুমি এইভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা গেট যদি পড়ো, তাহলে গেট নিয়ে মনে না হয় আর সমস্যা থাকার কথা। প্রথমে আমরা প্রতীক বা ডায়াগ্রাম পড়বো বুঝে বুঝে, তারপর এটা কিভাবে কাজ করে সেটা শিখবো, সত্য সারণী শিখবো, যদি স্পেশাল কিছু নোটস থাকে সেটা আমরা শিখে ফেলবো। ওকে, তাহলে এই পর্যন্তই ছিল আমাদের অর গেট। ইনশাল্লাহ পরের ক্লাসে আমরা এন্ড গেট নিয়ে আলোচনা করব। এই ক্লাসটা একটু লম্বা হলো কারণ ডিজিটাল ডিভাইসের অনেক বেসিক কিছু তোমাকে বুঝতে হলো, তারপর আমরা ধারাবাহিকভাবে গেটগুলো আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক শুভকামনা। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।